ভিডিও দিয়ে পার্টিসিপেন্ট অন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো সবাই? আমাকে দেখতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ? হ্যালো, ভালো আছো তোমরা সবাই? আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম। ভালো আছো তোমরা? জি মিস, ম্যাম আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো তো? জি মিস। ম্যাম আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার বিশ্বাস নেই। আজকে আমরা তো কোন অধ্যায় পড়ছিলাম আমরা? দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ। কোন পত্র? প্রথম পত্র, তাই না? ভূগোল প্রথম পত্র। ম্যাম আমরা পড়ছিলাম পর্বত। ভালো তো, পর্বত কত প্রকার কে বলতে পারবে? 5 প্রকার মিস। 5 প্রকার। একজন নাম বলো, প্রকারের নাম বলো। মিস ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ল্যাথলিক পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত। হ্যাঁ, ভঙ্গিল পর্বতের একটা উদাহরণ দাও দেখি। ভঙ্গিল মিস পর্বত আসসালামু আলাইকুম। বিস্তৃত এলাকা জুড়ে গঠিত হয় এবং অনেক উঁচু হয়। আচ্ছা, এবার আমি বলি একটু আগের পড়াটা আমরা মনে করি। ভঙ্গিল পর্বত মানে হলো ভাঁজ পর্বত, যেমন হিমালয়, আন্দিজ, আল্পস, এগুলো। আর এরপরে আছে ভঙ্গিল পর্বতের পরে হলো স্তূপ পর্বত। স্তূপ পর্বত কি হয়? ফাটল বরাবর সোজা যদি নিচে নেমে যায়, যে একটা ব্লক দিয়ে তোমাদের দেখিয়েছিলাম এর আগে, ব্লক মাউন্টেন বলে। এগুলো ঢাল আবার খুব খাড়া হয় হঠাৎ করে উঠে। আর এরপরে ছিল ল্যাকোলিথ পর্বত। ল্যাকোলিথ পর্বতের পরে, ল্যাকোলিথ পর্যন্ত আমরা পড়েছি না, বলতো? ল্যাকোলিথ পর্বত পড়েছি। জি ম্যাম, ল্যাকলিক পর্বতের বৈশিষ্ট্য পড়ছিলাম। হ্যাঁ, ল্যাকোলিথ পর্বত হলো এটার কোনো শৃঙ্গ থাকে না, ভঙ্গিল পর্বতের মতো। এরপর আজকে আমরা পড়বো হলো আগ্নেয় পর্বত আর ক্ষয়জাত পর্বত। আজকে পর্বতটা আমরা ইনশাআল্লাহ শেষ করব। পর্বত অধ্যায়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা বোর্ড পরীক্ষায় বলো আর কলেজের পরীক্ষায় বলো, পর্বত থেকে প্রশ্ন থাকবেই। এখন আমি তোমাদের সাথে একটু স্ক্রিন শেয়ার করি। দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। আমরা পড়বো আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত, ভলক্যানিক মাউন্টেন আর মাউন্টেন। ভলক্যানিক মাউন্টেন বলে। তোমরা জানো যে ভলক্যানো মানে আগ্নেয়গিরি। দেখো, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত কোন কোন ক্ষেত্রে ভূ আলোড়নের ফলে, ভূ আলোড়ন জিনিসটা হলো পৃথিবীর যে অভ্যন্তর, সেখানে তাপমাত্রা অনেক বেশি, তাই না? ভূ অভ্যন্তর যখন আমরা করলাম দেখছো না, কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কত? প্রায় 3000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা যে তাপমাত্রায় আছি এটা কত হবে? 28 থেকে 30।
তাহলে বুঝো 5000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কত বেশি? অনেক বেশি না? জি মিস। এই তাপমাত্রায় কি হয়, পৃথিবীর অভ্যন্তরে যে উপাদানগুলো আছে ওগুলো খুবই উত্তপ্ত, আর তাপ দিলে কি হয়, বস্তু গতিশীল হয়, আলোড়িত হয়। আলোড়িত মানে নড়াচড়া। তো এর ফলে ভূত্বকের যে দুর্বল অংশ এটা ফেটে যায়। যদি এই যে আমরা যে ভূত্বকে বসবাস করি, মাটির উপরে যে বসবাস করি, এখানে যদি দুর্বল থাকে অর্থাৎ ফাটল থাকে বা কোনো নরম শিলা থাকে তাহলে ফেটে যায়, এবং ওই ফাটলের মধ্যে থেকে উত্তপ্ত লাভা, নানা প্রকার গ্যাস, বাষ্প, ছাই ইত্যাদি প্রবল বেগে নির্গত হয়ে ফাটলের চারপাশে সঞ্চিত হয়। অর্থাৎ তোমরা লাভা নাম নিশ্চয়ই শুনেছো, এটাকে লাভা বলে। এই লাভা নির্গত হয়ে ওই যে ফাটল যেখান থেকে লাভা বের হলো তার চারপাশে সঞ্চিত হয়, সঞ্চয় হয় আর কি। এরূপে বারবার ওই সব পদার্থ যে ফাটলের চারিদিকে সঞ্চিত হয়ে উঁচু পর্বতে আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়ে এক প্রকার পর্বত গঠিত হয়। এটাকে বলে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। তাহলে আগ্নেয় পর্বতের অপর নাম কি? সঞ্চয়জাত পর্বত। সঞ্চয়জাত পর্বত। ও, আমরা তো প্রশ্ন লিখে লিখে পড়ি, তাই না? এখান থেকে জি প্রশ্ন মিস। লিখে ফেলো। আজকের প্রশ্ন তারিখ দাও খাতায়, তারিখ দাও, আজকের তারিখ দাও, তারিখ দিয়ে লেখো আজকের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন লেখো। 1 নম্বর প্রশ্ন হলো আগ্নেয় বা আগ্নেয় পর্বত কাকে বলে? এটা খানিকটা ফাঁকা রেখে দাও, জায়গা খানিকটা খালি রেখে দাও। এটা তোমরা পরে লিখে নেবে। যেগুলো বড় বড় উত্তর সেগুলো একটু পরে লিখবে, ছোট্ট উত্তরগুলো এখন লিখে ফেলবো আমরা। একটুখানি জায়গা রাখো, 2-3 ইঞ্চি। এরপরের প্রশ্ন 2 নাম্বার, আগ্নেয় পর্বতের অপর নাম কি? তোমরা মিউট করে দাও, কার থেকে শব্দ আসে মিউট করে দাও। যখন কথা বলতে চাইবে তখন আনমিউট করে কথা বলবে, তাহলে শব্দ হবে না, আমরা পড়াটা ভালোভাবে বুঝতে পারবো। সাদিয়া আক্তার শেফা মিউট করো। জান্নাতি আক্তার। আচ্ছা, পরের প্রশ্ন লেখো 2 নাম্বার, আগ্নেয় পর্বতের অপর নাম কি? এই ছবিটা দেখতে পাও? ছবিটা দেখতে পাচ্ছ? আনমিউট করে জি কথা মিস। বলো। জি ম্যাম, পাচ্ছি। জি ম্যাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, মিস আর লাস্টের বাসা থেকে কোশ্চেনটা যেন আরেকবার শব্দ বলেন আসে। না। আগ্নেয় পর্বতের অপর নাম কি? আচ্ছা, এই ছবিটা দেখো। ছবিটা এই যে কালো অংশটা দেখছো, কালো অংশটা হলো এই যে ভূ আলোড়নের ফলে যে ম্যাগমা হলো, এই দুর্বল অংশ এখানে ফেটে এই যে হচ্ছে লাভা। মিস সবাইকে আনমিউট করতে বলেন, কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমি এর মধ্যে বলছি তো, মিউট করো সবাই। ম্যাম মিউট করো। রিয়েলমি সি ও আনমিউট করা নাই। হ্যাঁ, C11, হ্যাঁ, এটা এই আইডি দেখে এসছো, সে মিউট করো। হ্যাঁ, ঠিক আছে এবার। আচ্ছা দেখো, এই যে দেখছো জ্বালামুখ, এই যে যেখান দিয়ে আগ্নেয়গিরির লাভা বের হয় এটাকে বলে জ্বালামুখ। এই লাভাগুলো বের হয়ে এখানে সঞ্চিত হচ্ছে। এই যে দেখো, প্রথমেই কিন্তু পর্বত ছিল না, প্রথমে কিন্তু দুর্বল অংশ ফেটে গিয়ে এই লাভাগুলো বের হয়েছে, বের হয়ে বারবার জমতে জমতে বারবার জমতে জমতে বা সঞ্চিত হতে হতে এরকম পর্বতের সৃষ্টি হয়েছে। সেই জন্য এই যে হলুদ অংশটা যেটা আমি হাইলাইট করেছি, দেখো এই পুরা হলুদ অংশটা কিন্তু লাভা জমে জমে হয়েছে, এবং
এইটা কিন্তু একদিনে হয়নি, দীর্ঘদিন সময় নিয়ে হয়েছে, এবং এইটাকে বলে সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত। এই যে নিচে নাম লেখা আছে দেখো। তাহলে যদি ধরো পরীক্ষার প্রশ্নে এইরকম ছবি দিয়ে দিই, দিয়ে বলি যে এটি কোন ধরনের পর্বত, তাহলে খুব সহজেই চেনা যাবে, তাই না বলো তো? জি মিস। হ্যাঁ, সহজেই চেনা যাবে। ছবিগুলো যেগুলো আমি দেখাই বা বইয়ে তোমাদের যে ছবিগুলো আছে, বই থেকেই তো দেখাই আমি, এই ছবিগুলো কিন্তু চিনে রাখবে। কারণ ভূগোলের যে সৃজনশীল গুলো হয় সেগুলো ছবি দিয়ে দিয়ে হয়। ছবিটাই উদ্দীপক, বুঝতে পারছো? জি মিস। হ্যাঁ, ছবিটাই উদ্দীপক। ধরো এই ছবি থাকলো, তারপরে প্রশ্ন দেয়া হলো যে উদ্দীপকে যে চিত্রটি দেখতে পাচ্ছ সেটি কোন ধরনের পর্বত এবং এটি সৃষ্টির কারণ বা এর বৈশিষ্ট্য লিখো, এই ধরনের থাকবে। হ্যাঁ, আচ্ছা, এবার এর পরের পাতায় যাই। এই সঞ্চয়জাত পর্বতের বৈশিষ্ট্যগুলো পড়বো। ও, আর আজকে পর্বত পড়ানো শেষে তোমাদের সুন্দর একটা ভিডিও দেখাবো, বুঝছো? আগ্নেয়গিরি দেখেছো তোমরা কখনো? না? ম্যাম টিভিতে দেখেছি। আচ্ছা, আমাদের দেশে তো আগ্নেয়গিরি নাই, আমাদের ছোট্ট একটা দেশ, সমতল ভূমি বেশিরভাগ, আর যেগুলো পাহাড় আছে সেগুলো খুব একটা উঁচু নয়। আমাদের দেশে আগ্নেয়গিরি নেই। তো যেসব দেশে আগ্নেয়গিরি আছে, আগ্নেয়গিরির একটা ভিডিও দেখবো আমরা, তাহলে বুঝতে পারবো। আচ্ছা দেখো, সঞ্চয়জাত পর্বতের বৈশিষ্ট্য মানে আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলো। 1 নম্বর বৈশিষ্ট্য হলো সঞ্চয়জাত পর্বতগুলোতে লাভা স্তরের মাঝে প্রস্তরখণ্ড ও ছায়া দেখতে পাওয়া যায়। প্রস্তরখণ্ড মানে হলো পাথরের খণ্ড, উত্তপ্ত পাথর খণ্ড। উত্তপ্ত পাথর। হ্যাঁ হ্যাঁ। আর 2 নাম্বার হলো এই পর্বতের তোমাদের বই বোঝা যায়, দেখো তো এই পর্বতের উচ্চতা, হ্যাঁ উচ্চতা এবং ঢালও মাঝারি ধরনের হয়ে থাকে। উচ্চতা ও ঢাল অর্থাৎ খুব বেশি উঁচু হয় না, কারণ এটা তো জমতে জমতে হয় লাভা, অনেক বেশি উঁচু হবে এরকম না, মাঝারি ধরনের হয়, আর ঢালও মাঝারি। এছাড়া এই পর্বতের আকৃতি সাধারণত শঙ্কু বা মোচার মতো হয়। মোচা হলো তোমরা কলা গাছের মোচা দেখেছো? কলার মোচা? জি না? মিস, দেখেছি। হ্যাঁ, ও মোচার মতো, মানে একটুখানি বেশি উঁচু না, আমি হাত দিয়ে দেখাই। এইরকম মাথাটা, একদম এরকম হলে হলো ভঙ্গিল, আর এইরকম আর কি মাথাটা এইরকম, বুঝতে পেরেছো? মানুষের জি মিস। মানুষের যে হার্ট থাকে না, হার্টও কিন্তু এই মোচার মতো, বুঝছো? হার্ট দেখছো না? জি যে কোনো ম্যাম। প্রাণীর বা মানুষের যে হার্টের আকৃতি সেটাকে বলে হ্যাঁ। মোচার মতো, এটাকে আরেকটা অর্থে বলে শঙ্কু। উদাহরণগুলো দেখো। উদাহরণ হলো জাপানের ফুজিয়ামা। হ্যাঁ, তাহলে ফুজিয়ামা পর্বতটি কোথায় অবস্থিত, এরকম প্রশ্ন থাকবে, বুঝছো? আচ্ছা, আমি প্রশ্ন লিখে দিচ্ছি, আগে পড়ে নি। ইটালির ভিসুভিয়াস, মানে ইটালিতে অবস্থিত ভিসুভিয়াস। কেনিয়ার কিলিমাঞ্জারো, তারপরে হাওয়াই দ্বীপের হলো মোনালোয়া। এগুলো হলো সঞ্চয়জাত মানে আগ্নেয় পর্বতের উদাহরণ। এছাড়া ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে ব্যারেন, নাথপ্রধান দ্বীপে এই ধরনের পর্বত দেখা যায়। উদাহরণগুলো মনে রাখবে। আচ্ছা, এবার তাহলে আমি প্রশ্ন বলি। প্রশ্ন নাম্বার 3 লেখো। 3 হলো আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতের বৈশিষ্ট্য লিখো। আমি কিন্তু ছোট বড় সব রকম প্রশ্নই বলে যাচ্ছি, কি ধরনের প্রশ্ন হতে পারে এটা। জি মিস, আবার বলেন। আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতের বৈশিষ্ট্য লিখো। আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতের বৈশিষ্ট্য লিখো। এটা একটু বড় হবে, হ্যাঁ, 3 বা 4 মার্ক পাশে লিখে রাখবা, 3 বা 4। আর একটু জায়গা ছেড়ে দাও, এটা পরে এখান থেকে লিখবে। এগুলো কিন্তু হোমওয়ার্ক থাকবে, যে প্রশ্নগুলো লেখাচ্ছি এগুলোই তোমাদের হোমওয়ার্ক। ছোট্ট ছোট্ট গুলো এক্ষুনি লিখে ফেলবো, একটু বড় যেগুলো সেগুলো তোমরা ক্লাস শেষে বাড়ির কাজ হিসাবে করে ফেলবে। আমি কিন্তু পড়া ধরবো। আর 2 অধ্যায় ম্যাম প্রশ্নটা আরেকবার একটু বলবেন। আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতের বৈশিষ্ট্য লিখো।
স্ক্রিনে যে হেডিংটা দেখতে পাচ্ছ সেটাই। ওকে ম্যাম। এরপরের প্রশ্ন লেখো, আগ্নেয় পর্বতের উদাহরণ দাও। আগ্নেয় পর্বতের উদাহরণ দাও। আরো আরো ছোট ছোট দু একটা প্রশ্ন লেখো। কয়টা হলো এটা প্রশ্ন? উদাহরণ দাও এটা সহ কয়টা প্রশ্ন হলো বলো? আমি ম্যাম 4টা। 4টা। 5 নাম্বার লেখো, ফুজিয়ামা পর্বত কোন দেশে অবস্থিত? ফুজিয়ামা পর্বত কোন দেশে অবস্থিত? এগুলো কিন্তু নমুনা, এই ধরনের প্রশ্ন থাকবে। হ্যাঁ, ফুজিয়ামা পর্বত কোন দেশে অবস্থিত? ফুজিয়ামা পর্বত কোন দেশে অবস্থিত? উত্তর কি হবে বলো? জাপান, তাই না? জাপান। এরপরে লেখো আরেকটা প্রশ্ন, ইতালির ভিসুভিয়াস কোন ধরনের পর্বতের উদাহরণ? পরের প্রশ্ন, ইতালির ভিসুভিয়াস কোন ধরনের পর্বতের উদাহরণ? ইতালির ভিসুভিয়াস কোন ধরনের পর্বতের উদাহরণ? ম্যাম একটা কোশ্চেন। কে প্রশ্ন করতে চাচ্ছিল বলো? ম্যাম আমাদের কি গাইড কিনতে হবে? গাইড কিনতে বলবো না, কিন্তু পুরানো বছরের প্রশ্ন দেখার জন্য কিনতে পারো। গাইড যে লাগবে তা না, বই দেখে পড়লে যথেষ্ট। তবে যদি দেখতে চাও যে পিছনের ওকে ম্যাম। প্রশ্নগুলা কেমন হয় সেই ক্ষেত্রে এটা কেনা বাধ্যতামূলক না, গাইড না কিনলেও চলবে। ম্যাম ম্যাম সৃজনশীল প্রশ্নগুলো পড়ার জন্য তো পড়তে হবে। করতে পারো, আমি বলেও দেবো এরকম এরকম হবে। আবার বইয়ের মূল বইয়ের পেছনেও দেখবা প্রশ্ন আছে। আমরা ওকে সরাসরি ম্যাম। গাইড করতে হবে। এটা হয়তো পেছনের প্রশ্নগুলো দেখার জন্য নিতে পারো, কিন্তু ওইখান থেকে উত্তর লিখতে হবে এরকম না। ওখানে অনেক সময় উত্তর ভুল থাকে, নানান রকম হয়তো সুন্দর থাকে না। আচ্ছা, এবার দেখো ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। ওকে ম্যাম। ক্ষয়জাত বা যেগুলো পড়ায় খুব খেয়াল করে পড়ো। ভূগোল তো বুঝছো, ভূগোল না যা আছে তাই লিখলেই হলো, অঙ্কের মতো ভূগোল অনেকটা। ভূগোলের প্রশ্নগুলো অতটা ঘুরায়ও না, সরাসরি আসে। মনে করো এরকম থাকবে যে ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য লিখো, ছবি দিয়ে দিবে, বৈশিষ্ট্য যা আছে তুমি বইটা বেশি ফলো করবে লেখার সময়। আর এই যে বইটা তোমাদের পড়াচ্ছি মোয়াজ্জেম হোসেন চৌধুরী, এই বইটার ভাষাগুলো খুব সহজ, অন্য বইও পড়তে পারো এর পাশাপাশি, এটা মূল হিসাবে রাখবে। এটার ভাষাগুলো খুব সহজ, ছবিগুলো খুব সুন্দর, সহজে বোঝা যায়। এই জন্য এই বই অনেক দিন আগে থেকে চলে আসছে, আমরাও এই বই পড়ে আসছি, এবং এখনো ভালো ভালো কলেজগুলোতে এই বইটাই মূল হিসাবে পড়ে। আচ্ছা দেখো, ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত এটা হলো যে ভূত্বকের যে শিলারাশি,
এগুলো সবই একরকম উপকরণ দ্বারা গঠিত হয় না। আমরা নিজেরাই দেখেছি, ধরো এক এক জায়গার মাটি এক এক রকম। কোথাওকার শিলা বলতে এখানে কিন্তু এই আমাদের এই ভূত্বকের মাটি এগুলোই বোঝাচ্ছে, মাটির আরেক নাম হলো শিলা। তো ধরো নদীর তীরে দেখা যায় বালু মাটি, কোথাও কাদা মাটি, কোথাও লাল মাটি, এরকম। তোমরা নিজেরা দেখেছো না? সব জায়গায় কি মাটি একরকম না? তো এগুলো এক প্রকার শিলা। আর এই শিলাগুলো কোনোটি কঠিন আবার কোনোটি নরম। তো কঠিন মানে শক্ত আর কি, পাথরের মতো। আর নরম মানে যেগুলো ক্ষয় হয়ে যায়। এগুলো সৌরতাপ অর্থাৎ সূর্যের তাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে অপসারিত হয়। অপসারিত হয় মানে ক্ষয় হয়ে চলে যায়। যেমন ধরো সৌরতাপ মানে হলো সূর্যের তাপ। সূর্যের তাপে মাটি ফেটে একদম চৌচির হয়ে যায় না যখন বৃষ্টি হয় না তখন, জানো তো? জি দেখেছো? মিস। তো ওই যে ভেঙে ভেঙে মাটি, ধরো তখন যদি হঠাৎ করে ওখানে ধুলাবালির সৃষ্টি হয়, মাটি ফেটে গেলে ওখানে দেখা যাবে পানির অভাবে গাছপালা বা ঘাস হচ্ছে না। তখন কি হবে, বাতাসে ওই মাটিগুলো উড়বে, উড়ে উড়ে ক্ষয় হবে। বৃষ্টির ফলে ওই মাটিগুলো গলে আবার বৃষ্টি হলে এই মাটিগুলো ক্ষয় হবে বেশি। অপসারিত হয় মানে এখান থেকে সরে যায়। কিন্তু কঠিন শিলাগুলো আবার অল্প ক্ষয়প্রাপ্ত হয়। কঠিন যেগুলো সেগুলো এত বেশি ক্ষয়প্রাপ্ত হয় না। সেগুলো পর্বত রূপে থেকে ভূপৃষ্ঠে কোনো সুউচ্চ মালভূমির শিলারাশি প্রাকৃতিক শক্তিসমূহের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে অপেক্ষাকৃত কঠিন শিলাস্তূপ অপসারিত না হয়ে পর্বত ও পাহাড় রূপে অবস্থান করে, এবং এই পর্বতকে ক্ষয়জাত বলে। অর্থাৎ বড় কোনো পর্বত বা পাহাড়, বুঝছো, বিভিন্ন প্রাকৃতিক শক্তি দিয়ে ক্ষয় প্রাপ্ত হতে হতে যে অবশিষ্ট যেটুকু থাকে সেটাকে বলে ক্ষয়জাত পর্বত। আর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয় বলে একে ক্ষয়জাত পর্বত বলে। এটা ছবি আছে নিশ্চয়ই, এই যে দেখো, ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে দেখে বোঝা যাচ্ছে যে এটা আগে হয়তো আরো এই দিক দিয়ে ছিল, এটা ক্ষয় হয়ে গেছে, হয়তো আরো এরকম ছিল। ক্ষয়ের চিহ্ন বর্তমান দেখে বোঝা যাচ্ছে যে এটা ক্ষয় হয়েছে। এবার ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্যটা দেখি আমরা। ক্ষয়জাত পর্বতে ক্ষয়ের চিহ্ন বর্তমান। আবার দেখো ক্ষয়ের চিহ্ন এই যে দিক দিয়ে বোঝা যাচ্ছে, যেদিকে হয়তো আরো ছিল, বোঝা যাচ্ছে, যাচ্ছে না? জি মিস। যাচ্ছে। আর ক্ষয়ের চিহ্ন বর্তমান থাকে, অর্থাৎ দেখেই বোঝা যাবে যে এটা হয়তো এরকম ছিল না, ক্ষয় হয়ে গেছে, এটা অমসৃণ, কেমন অন্যরকম একটা আকার আকৃতি। আবার এটি যে কোনো শিলাস্তরে গঠিত হতে পারে, অর্থাৎ কঠিনও হতে পারে, কোমলও হতে পারে। আমরা একটু আগে যেটা বললাম যে কঠিন হলে পারে এটা ধীরে ক্ষয় হবে, কিন্তু কোমল হলে দ্রুত ক্ষয় হবে। 3 নাম্বার, এটি যে কোনো আকৃতির হতে পারে, সাধারণত গম্বুজ আকৃতির হয়। খেয়াল করো, এর আগে কিন্তু ছিল মোচাকৃতির। কোনটা? আগ্নেয়, তাই না? জি হ্যাঁ, আগ্নেয় ছিল মোচাকৃতি, অর্থাৎ হার্টের যে আকারটা এটা মোচাকৃতির। আর এটা হলো গম্বুজ আকৃতির। আকারগুলো খেয়াল রাখবে, এগুলোই আসবে কিন্তু পরীক্ষায়, যে কোন পর্বত গম্বুজ আকৃতির। আবার দেখো গম্বুজ কাকে বলছে, এই যে আমরা যে মসজিদের উপরে যে গম্বুজগুলো দেখি এরকম থাকে না? থাকে, বলো? জি মিস। মসজিদের জি ম্যাম। মসজিদের যে গম্বুজ থাকে অনেকটা এরকম। তাহলে গম্বুজ আকৃতির কোনটা? ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বত। হ্যাঁ। আর ম্যাম, ল্যাকলিড পর্বত তো গম্বুজ আকৃতির। হ্যাঁ, দুটাই খেয়াল রাখবে, ওই অপশনে দেখবে, বহু নির্বাচনী হলে অপশনে এতে দেখবে উত্তরগুলোতে ক খ গ ঘ যেগুলো 4টা থাকে ওখানে দেখবে কোনটা আছে। ক্ষয়জাত থাকলে ক্ষয়জাত, নাহলে লেখলিড থাকলে লেখলিড। দুইটাই দিবে না, একসাথে দেওয়ার কথা না। আর যদি দেয় তাহলে ওই যে বহুপদী দিবে, 1 ও 2, 2 ও 3, হ্যাঁ, এরকম খেয়াল করতে হবে কিন্তু। এরপর দেখো এটার শিখর দেশ তীক্ষ্ণ বা সূচালো নয়। আমরা একটু আগে ছবিতে দেখলাম যে মাথাটা চ্যাপ্টা, ঢাল খুব খাড়া নয় এবং এগুলোর উচ্চতা খুব বেশি নয়। আর উদাহরণ দেখো, ভারতের আরাবল্লী, ইউরোপের সিয়েরা নেভেদা, উত্তর আমেরিকার অ্যাপেলিশিয়ান। এগুলো উদাহরণগুলো কিন্তু খুব খেয়াল করতে হবে, উদাহরণ ধরে ধরে প্রশ্ন আসবে। আচ্ছা, এরপরের প্রশ্ন লেখো, ক্ষয়জাত পর্বত বলতে কি বুঝো? এটা কত নম্বর প্রশ্ন হবে আমাদের আজকের? 7। 7 নাম্বার। হ্যাঁ, 7। জি মিস। আচ্ছা, 8 নাম্বার। ক্ষয়জাত পর্বত বলতে কি বুঝো?
এরপরে লেখো ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য লিখো। জায়গা ছেড়ে ছেড়ে দাও, অথবা যারা একসাথে লিখছো তারা উত্তরগুলা আবার আলাদা লিখবে। আর যদি জায়গা রেখে দাও, জায়গা কতটুকু লাগবে বুঝতেই পারছো। ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য যাতে 4টা বৈশিষ্ট্য লিখতে পারো এরকম জায়গা রাখো। এবং এই যে ফাঁকা রেখে দিচ্ছ যে উত্তরগুলো, এগুলো কিন্তু বাড়ির কাজ হিসেবে তোমরা করবে এবং শিখে ফেলবে সাথে সাথে। আমি কিন্তু এই 2 অধ্যায় শেষ হলে পরীক্ষা নেব, গুগল ফর্মের পরীক্ষা নেব। গুগল ফর্ম পরীক্ষা কেমন, প্রশ্ন করে তোমাদের দিয়ে দেবো, বুঝছো? তোমরা ক্লিক করলে প্রশ্ন পেয়ে যাবা। ধরো 20 মিনিট সময় দিলাম, 20 মিনিট পরে প্রশ্নটা চলে যাবে, তখন আর তোমরা দেখতে পাবে না। 20 মিনিটের মধ্যে উত্তর দিয়ে সাবমিট করতে হবে। পারবা না? পারবা? জি মিস। হ্যাঁ, তাই এই জন্য পড়তে থাকো। 2 অধ্যায় হলেই আমি একটা গুগল ফর্মের পরীক্ষা নেব। এরকম পরীক্ষা কি তোমরা অন্য কোনো সাবজেক্টে দিয়েছো ইতিমধ্যে? জি জি মিস। মিস আইসিটিতে দিয়েছি। আইসিটিতে দিয়েছো, তাহলে তো পারো। তাহলে 2 অধ্যায় শেষ হলে কিন্তু পরীক্ষা নেব। এই জন্য পড়ার সময় দিনেরটা দিনে পড়ে ফেলবে, কেমন? পড়া রেখে ঠিক দিবেন, আছে। পড়া রেখে দিবেন। আজকেই পড়লে দেখবা কত সহজ লাগছে। আমরা কিন্তু অল্প অল্প করে পড়ছি, তাই না? অনেক বেশি পড়ে ফেলছি তা না, ছোট ছোট পড়া সাথে সাথে শিখে নেবে। মালভূমি কিন্তু আজকে পড়বো না, আজকে আমরা পর্বত পর্যন্ত। আচ্ছা, এরপরে লেখো ক্ষয়জাত পর্বতের উদাহরণ দাও। ক্ষয়জাত পর্বতের উদাহরণ দাও। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ একটা ছবি? পাও? জি ম্যাম। দেখতে পাও? দেখছো আগ্নেয়গিরির জ্বালামুখ এটাকে বলে। দেখো, দেখছো? জি মিস। দেখছো কিরকম ভয়াবহ? দেখতে পাও? জি। গলিত লাভা। হ্যাঁ, গলিত লাভা। দেখো পৃথিবীর নিচ থেকে কিভাবে আসছে। এই পৃথিবীর এই উপরে আমরা যেখানে বাস করি, এই যেখানে বাস করি এগুলোকে কিন্তু প্লেট বলে। প্লেট, এই যে দেখো পার্শ্ব চাপের ফলে এই একটা প্লেটের উপর আরেকটা প্লেট উঠে যাচ্ছে, দেখছো? এই যে এই জি প্লেট মিস। নিচে চলে যাচ্ছে, আরেকটা উপরে উঠছে। এই যে নিচে যাওয়ার সময় প্রচন্ড চাপে আর তাপে এই যে লাভাগুলো গলে যাচ্ছে। লাভাগুলো এরপরে এই এখান থেকে বের হওয়ার চেষ্টা করছে, এখানে দুর্বল পাইছে, বুঝছো? ফাটল পাইছে, এখানে এই যে বের হচ্ছে। দেখছো প্রথমে কিন্তু পর্বত নাই, খেয়াল করো। আছে পর্বত? না। না, প্রথমে এরকম লাভা বের হয়, এই যে লাভাগুলো জমে, জমতে জমতে এরকম উঁচু হয়। শক্ত হয়ে যায়। হ্যাঁ, শক্ত হয়ে জমাট বেঁধে আবার সেই জমাট বাঁধার উপর আবার লাভা আসে। এই যেগুলো লাভা দেখো, এই যে দেখো কিরকম আস্তে আস্তে এরকম শক্ত হয়ে যায় আর আগুন উত্তপ্ত। কি ভয়াবহ না বলো? জি মিস। ভয়ঙ্কর সুন্দর, আবার কিরকম। এই যে এরকম আবার দেখতেও যায় মানুষ দূরের থেকে, পর্যটক পর্যটকরা। আবার এরকম আগ্নেয়গিরির ফলে কি হয় জানো, হঠাৎ করে হলে বিরাট একটা এলাকা এরকম চাপা পড়ে যায়। হ্যাঁ। আর যদি এই লাভাটা না বের হতে পারে তাহলে কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হয়। একটু আগে দেখলা যে এই যে বিল্ডিং গুলা ভেঙে পড়ছে, যদি বের হতে না পারে তাহলে ওর ধাক্কায় এরকম ভূমিকম্পের সৃষ্টি হয়। এই যে দেখো আগুনের যে লাভা এরকম ছিটকে ছিটকে বের হয়, এই যে দেখছো? এই যে জাপানের ফুজিয়ামা, ইটালির ভিসুভিয়াস, দূর থেকে দেখা যায় এরকম ধোঁয়া উঠছে, বুঝছো? দূর থেকে, অনেক দূর থেকে দেখা যায় এরকম ধোঁয়া উঠছে। এরকম অনেক সময় কি হয়, এরকম আগ্নেয়গিরির অগ্নুৎপাত হঠাৎ করে হলে অনেক শহর, আহ, জনপদ এরকম আগ্নেয়গিরির নিচে চাপা পড়ে। ইটালির একটা 2টা শহর এরকম লাভার স্রোতের নিচে চাপা পড়ে গেছে। অনেক সময় এখন বুঝতে পারলে এই আশপাশ থেকে সরিয়ে নেওয়া হয়, সরে যায় অনেক। সরে যায়। হ্যাঁ, নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। আমাদের দেশে যেমন যখন ঘূর্ণিঝড় হয়
তখন কি করি আমরা? আগে নিরাপদ স্থানে। হ্যাঁ, আগেই আশ্রয় কেন্দ্রে চলে যাই, ওরকম। বুঝছো? এই হলো আগ্নেয়গিরি। পরে যখন অগ্নুৎপাত থেমে যায় তখন এটা এরকম পর্বত আকারে অবশিষ্ট থাকে। ভালো লাগলো তোমাদের এটা দেখে? জি মিস। জি ম্যাম। হ্যাঁ, এরকম কিছু কিছু জিনিস তোমাদের দেখাবো, কেমন হবে বলো তো? ভালো হবে? মিস ভালো। বেশ কিছু জিনিস আমি তোমাদের দেখাবো, যেটা চোখে দেখলে, ভিডিওটা দেখলে তোমাদের জন্য সহজ লাগবে। তাহলে আমরা আজকে কি কি পড়লাম বলো? আগ্নেয়গিরি আর আগ্নেয় পর্বত। আগ্নেয়গিরি না, কিন্তু আগ্নেয়গিরি আলাদা পড়বো আমরা। এটা পড়লাম আগ্নেয় পর্বত আর ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বত। হ্যাঁ, আমি এখন কয়েকজনকে প্রশ্ন করব। যেমন কাকে দেখতে পাচ্ছি? ফারজানা আক্তার, শুনতে পাচ্ছ আমাকে? ফারজানা আক্তার, ফারজানা আক্তার, তুমি তো আনমিউট আছো, শুনতে পাচ্ছ না কেন? তারপর মোসাম্মদ রাবেয়া খাতুন নাকি? হ্যাঁ, রাবেয়া খাতুন বলো। যাকে জিজ্ঞেস করবো সে আনমিউট হয়ে প্রশ্নের উত্তর দিবে। রাবেয়া খাতুন, জান্নাতি আক্তার। জি মিস। হ্যাঁ, জান্নাতি আক্তার। আমি নাম ধরে ধরে যাদের দেখতে পাচ্ছি প্রশ্ন করব। হ্যাঁ, জান্নাতি আক্তার বলো, আগ্নেয় পর্বতের আরেকটা নাম আছে, সেই নামটা কি? মিস সঞ্চয়জাত পর্বত। হ্যাঁ, থ্যাংক ইউ। এরকম প্রশ্ন করব কিন্তু আমি। হ্যাঁ, সবাই অ্যাক্টিভ থাকবে। কেউ কেউ কি এই যে এখানে এসে আবার চলে গেছো নাকি? নাম ডাকলে তো সাড়া দিচ্ছে না। আচ্ছা, রিয়া 135 রোল। রিয়া, হ্যালো রিয়া। রিয়া, জি ম্যাম। ভালো আছো? জি ম্যাম, আচ্ছা বলো, আলহামদুলিল্লাহ। সঞ্চয়জাত পর্বতের একটা উদাহরণ দাও। সঞ্চয়জাত পর্বত যে আমরা পড়লাম আজকে, এর একটা উদাহরণ দাও। ম্যাম আমি পারছি না। পারছো না? আচ্ছা, আরেকজন আমি বলো। বলি। হ্যাঁ বলো, জান্নাতুল মিস, জি মিস, জাপানের ফুজিয়ামা। হ্যাঁ, ইতালির বিশ্ববিয়াস। ইটালির ভিসুভিয়াস। হ্যাঁ, আরো বলো। কেনিয়া, কেনিয়ার কেনিয়া কিলিমাঞ্জারো। কিলিমাঞ্জারো। আর হাওয়াই কেনিয়া দ্বীপপুঞ্জের কিলিমাঞ্জারো। কেনিয়া হলো হাওয়াই আফ্রিকার একটা দেশ। আফ্রিকার দেশ কেনিয়া। এখানে মনোলয়া। হাওয়াই দ্বীপপুঞ্জের মনোলোয়া। হ্যাঁ, হাওয়াই দ্বীপপুঞ্জ হলো একদম প্রশান্ত মহাসাগরের মাঝখানে। এই যে এখানে একটা ম্যাপ আছে, তোমাদের দেখায়। হাওয়াই দ্বীপপুঞ্জ হলো, এই যে এটা দেখছো, এটা হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত। আচ্ছা, আমি তোমাদের বড় করে দেখাই। এখানে দেখো, এই ম্যাপটা দেখতে পাও? জি মিস। একটু বড় করে দেখতে পাচ্ছ কি আমাকে? হ্যাঁ, এখানে দেখো, এটা হলো প্রশান্ত মহাসাগর। এই দেখো এটা। হ্যাঁ, এখানে। আচ্ছা, আমি ক্যামেরা একটু কাছে নিয়ে দেখো। এটা প্রশান্ত মহাসাগর। এইখানে ছোট্ট ছোট্ট কটা দ্বীপ আছে, এটার নাম হলো হাওয়াই দ্বীপপুঞ্জ। কি নাম বলো? হাওয়াই দ্বীপ। একদম চারিদিকে সাগর, বিশাল প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়। এখানে দ্বীপ আছে হাওয়াই দ্বীপপুঞ্জ। এটাও আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে হয়েছে। কিভাবে? সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরি। বুঝতে পারছো? কি বিশ্বাস? সমুদ্রের তলদেশের আগ্নেয়গিরি অগ্নুৎপাত হতে 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 সমুদ্রের উপরে দ্বীপ আকারে উঠে এসেছে, এবং এখনো সেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়। এই যে দেখছো মোনা লোহা, এটা এখনো অগ্নুৎপাত হয়। এবং আগ্নেয়গিরির লাভাগুলো, বুঝছো, সুতার মতো, মানে ছাইগুলো আর কি, ছোট ছোট আঁশের মতো বাতাসে ওড়ে এই হাওয়াই দ্বীপপুঞ্জে। হাওয়াই দ্বীপপুঞ্জের যে অধিবাসী আছে তারা এইটাকে কি বলে জানো? তাদের দেবতার চুল মনে করে, লিপির কেশ। ওদের দেবতার নাম লিপি। হ্যাঁ, তার ওই ছোট ছোট আঁশ যেগুলো উড়ে আগ্নেয়গিরির ছাই ভস্য, সেগুলোকে ওরা বলে লিপির কেশ, মানে ওদের দেবতার চুল। এবং এটাকে ওরা অনেক পবিত্র মনে করে। হ্যাঁ, এরকম ওদের ধর্ম বিশ্বাস।
যাই হোক, এখনো সেখানে আগ্নেয়গিরি আছে এবং এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলেই সেখানে এত বড় একটা দ্বীপের সৃষ্টি হচ্ছে। কেমন লাগলো তোমাদের আজকের পড়া? বলো, প্রায় শেষের দিকে আমরা। তোমার পড়তে ভালো লাগছে? জি মিস। অনেক কিছু জানা যায় না, বলো তো দেখি? অনেক কিছু হ্যাঁ মিস, পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানা যায়। তোমাদের কি বলেছি? আগ্রহ নিয়ে পড়বে, জানার ইচ্ছা, আমাকে বলবে মিস এটা কিভাবে হয় বলেন তো। পড়ার বাইরে হোক সব জিজ্ঞেস করতে পারো, আমি তখন বলবো। আচ্ছা, আমি এখন রোল নিব তোমাদের। 101 থেকে 110 কয়জন আছো বলো? মিস আমি 101। একে একে বাবা। 101। 101 মানে নাজরিন জি আক্তার। মিস। আচ্ছা, জি মিস। তারপর আর 101 এর পরে বলো। মিস 107। 107। হ্যাঁ, এরপর মিস 110। 110। এবার 111 থেকে 120 বলো। মিস 114। 114। তারপর 114। এরপরে বলো 20 পর্যন্ত বলো। আর নাই। আচ্ছা, 21 থেকে বলো। 21 থেকে 30। মিস 125। মিস 115। মিস 115। হ্যাঁ, 115 দিয়েছি। 125 দিয়েছি। 25 এর পরে বলো। আচ্ছা, 20 এর পরে বলো। 20 থেকে 30। আর কে আছো বলো। আর নাই। আচ্ছা, এরপরে 30 থেকে 40 বলো। মিস 135। 135। আচ্ছা, সাদিয়া মিস 136। 136। শামীম, নওশীন, হারিনা। আচ্ছা, এরপর বলতে থাকো। 40 এর পরে 40 থেকে 50। মিস 142। 142। আজকে এত কম কেন তোমাদের উপস্থিতি? সবাই কোথায় গেল? তো আর 141। 41। আচ্ছা, আর 151। 151। আর ম্যাম 154। 154। আচ্ছা, 154 তুমি আমাকে 4 সাবজেক্ট জানিয়েছিলে না? জি ম্যাম। আর তুমি কি 53 আর 55 4 সাবজেক্টটা বলতে পারবে? কেউ জানো? না ম্যাম, না ম্যাম। আচ্ছা আচ্ছা, আজকে তাহলে এই কজনই উপস্থিত আছে। আর কেউ বাকি বাকি আছে কি? মিস একটা কোশ্চেন ছিল। বলো। মিস আপনার ক্লাসে কি শুধু প্রেজেন্ট দিব নাকি সবার ক্লাসে প্রেজেন্ট দিতে হবে আমাদের? অন্য ক্লাসে কি প্রেজেন্ট নাই তোমাদের? না মিস, মানে কমেন্ট মানে এমনিতে মেসেজ দেয়, ও, এই চ্যাট কিন্তু বক্সে। যেগুলো ইউটিউবে হয় ম্যাডাম সেগুলো তো মানে আমরা প্রেজেন্ট দিই না ওগুলোতে। আমি তোমাদের ক্লাস টিচার, তো আমি প্রেজেন্টটা রাখি। ধরো যে কোনো সময় আমাকে বলতে পারেন যে আপনার না ছাত্রীদের। আমি সেই জন্য জিজ্ঞেস করছি যে শুধু আপনার কাছে প্রেজেন্ট দিলে হবে নাকি সবার কাছে দিতে হবে? না, অন্য ওটা টিচারদের উপরে নির্ভর করবে তারা প্রেজেন্ট নিচ্ছেন কিনা। তারা নিলে দিবা অবশ্যই, বুঝছো? কারণ আমি যেহেতু তোমাদের ক্লাস টিচার, এই জন্য আমি তোমাদের উপস্থিতিটা রাখি। আমার কাছে যে কোনো সময় তথ্য চাওয়া হতে পারে যে কতজন ক্লাস করছে, আমি তখন এটা দেখাবো। বুঝতে পারছো? জি এই মিস। জন্য মিস কেউ তোমাকে। কেউ নেয় আবার কেউ কেউ নেয় না, সেই জন্য জিজ্ঞেস করছি। আবার ইউটিউবে হলে তো আর প্রেজেন্ট দেওয়া হয় না, সেই জন্য। হ্যাঁ, এই সরাসরি কতজন ক্লাস করছো এটা একটা দেখার বিষয় আছে। এটা যেহেতু তোমাদের ক্লাস টিচার আমি, এই জন্য আমি তথ্যটা রাখি। যে কোনো সময় ধরো আমার কাছে তথ্য চাওয়া হতে পারে। তো এটা তোমরা যেভাবে ক্লাসে নেয় সারা সেভাবে দিবা। প্রেজেন্ট চাইলে অবশ্যই দিবা। তবে প্রেজেন্টের গুরুত্ব আছে কিন্তু, বুঝছো? জি মিস, সেটা তো জানি। উপস্থিতির গুরুত্ব আছে। এটা কোনো সময় ধরো আল্লাহ না করুক কোনো সময় পরীক্ষা না সম্ভব না হলে বলবে কে কে ক্লাস করছে, দেখি তারা উত্তীর্ণ। বুঝতে পারছো? এই ধরনের যথেষ্ট গুরুত্ব আছে। আবার মনে করো ভূগোলের প্র্যাকটিক্যাল, ধরো নাম্বার দিতে বলা হলো, যদি পরীক্ষা না নিতে পারি উপস্থিতি দেখে নাম্বার দিবে।
আমি নিজেই